চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারছেন খালেদা জিয়া। তথ্য মেডিকেল বোর্ডের অবস্থার কিছুটা উন্নতি হলে বিদেশে নেয়ার চিন্তা। আশ্বাসে নয়, বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে জামাত। বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার দলটির আমিরের। এই সব কিছু সম্ভব যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে। আমাদের টার্গেট হচ্ছে এভরি চাইল্ড। আমরা এভরি চাইল্ডকে সম্পদে পরিণত করতে চাই। দুদকের মামলায় শেখ হাসিনা ও রেহানার রায় কাল। পলাতকদের ফেরাতে তৎপর সরকার জানালেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশের সঙ্গে অর্থ ও বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চায় ব্রাজিল। 2 মাসের মধ্যে চুক্তির আশা, বাড়বে পণ্য রপ্তানি। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। সংকট না কাটলেও চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার এমন তথ্য জানিয়েছে মেডিকেল বোর্ড। নিউমোনিয়া সহ নানা জটিলতায় 4 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের তথ্যে জানা গেছে, যে চিকিৎসা দেয়া হচ্ছে তা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। এদিকে দলের শত বারণ সত্ত্বেও প্রিয় নেত্রীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালের সামনে আজও ভিড় করছেন নেতাকর্মীরা। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেইখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের ফিরিয়ে দেন এবং জাতি খেদমত করার জন্য তৌফিক আল্লাহ তাকে দেন। দর্শক, আমরা আরো খবর জানবো। এই বিষয়ে আমাদের আরো খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী নাইমাল জিকো। জিকো, জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা আর কোনো তথ্য জানিয়েছেন কিনা এবং দেশের বাইরে নেয়ার বিষয়ে দলের নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ নাফিসা আপনাকে। যেমনটি জানেন যে গেল বুধবার থেকে এভারকেয়ার হাসপাতালে শারীরিক চিকিৎসার জন্য কিন্তু ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তো তার চিকিৎসার বিষয়ে আসলে আজকে নতুন করে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। তবে গতকালকে সর্বশেষ যেই তথ্যগুলো জানানো হয়েছিল সেটি একটু বলতে চাই। সেটি হচ্ছে যে ওনার অবস্থা আসলে এই গেল 3 দিনে যেরকম ছিল অর্থাৎ অপরিবর্তিতই কিন্তু রয়েছে। যদিও আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি যে গতকাল উনি একটু কথা বলেছেন, যেটিকে আশার বার্তা হিসেবেই দেখছেন চিকিৎসকরা এবং এটি একটি পজিটিভ সাইন ওনার। এছাড়াও চিকিৎসকরা যেই চিকিৎসাটাই প্রদান করছেন সেটি হলো তিনি গ্রহণ করতে পারছেন। এছাড়াও এখানে বিশ্বমানের যেই চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা প্রদান করা হচ্ছে বলে কিন্তু গতকাল তাদের চিকিৎসকের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং গতকালকে আরও একটি বিষয় অনুরোধ করা হয়েছিল যাতে কোনো রকমের নেতাকর্মীরা এখানে এসে ভিড় না করেন, যেহেতু আর অনেক রোগী এখানে চিকিৎসাধীন রয়েছেন। সেই চিকিৎসা কাজে যাতে কোনো রকমের বাধাগ্রস্ত না হয় সেজন্য কিন্তু বারবারই নেতাকর্মীদের নিষেধ করা হয়েছেন এবং অনুরোধ করা হয়েছে তারা যাতে এখানে ভিড় না করেন। এরপরেও কিন্তু এখানে এসে আমরা দেখেছি যে নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে আসছেন এবং এই এভারকেয়ারের সামনে কিন্তু জমায়েত করছেন। তো সেই ক্ষেত্রে যদি বলি যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা সেই সম্পর্কে নতুন কোনো তথ্য এই মুহূর্তে গণমাধ্যমের কাছে নেই। তবে দলের পক্ষ থেকে যদি জানানো হয় তখনই হলো আমরা আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত নাফিসা আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, ধন্যবাদ আপনাকে। খুলনায় হাজিরা দিয়ে ফেরার সময় আদালত চত্বরে প্রকাশ্যে গুলি এবং ধারালো অস্ত্রের আঘাতে 2 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক মামলায় হাজিরা দিতে রবিবার সকালে খুলনা জেলা ও দায়রা আদালতে আসেন 5 জন। এর মধ্যে 2 জনের জামিন মঞ্জুর করে আদালত, আর বাকি 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে 2 জন আদালত থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তের হামলার শিকার হন। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে পুলিশ। দর্শক, আমরা এই নিয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান।
মাকসুদ, জানাবেন এই যে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড ঘটে গেল, এই ঘটনার সবশেষ কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পেরেছে কিনা, বা এই বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন? জি ধন্যবাদ নাফিসা। খুলনায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। এই আধা ঘন্টা ১৫ ঘন্টা আগে কিন্তু আদালত চত্বরে যে সন্ত্রাসীদের গুলি হয়েছে, সেই গুলিতে কিন্তু 2 যুবক গুলিবিদ্ধ হয়েছে এবং দুজনই কিন্তু মারা গেছে। আমার পেছনে যে মর্গে, এখানে কিন্তু এই একজনের লাশ কিন্তু এখানে আনা হয়েছে। এই মৃত্যুর খবর শুনে কিন্তু আত্মীয় স্বজন, অন্যান্য যারা সবাই কিন্তু এখানে ভিড় করেছেন। যে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, খুলনায় গত 1 বছরে কিন্তু এই মহানগরীতে 41টার বেশি হত্যাকাণ্ড ঘটেছে। সর্বশেষ এই আজকে দুপুর 12:30টার দিকে আদালত চত্বরে ফজলে রাব্বি রাজন 35 এবং আসিফ 31, এই দুই যুবক নিহত হয়েছেন। এদের বাড়ি হচ্ছে খুলনার রূপসা উপজেলায়। তারা একটি মামলায় সাক্ষ্য দিতে এসেছিলেন আদালতে, এরকম আমরা জানতে পেরেছি। এবং এই সাক্ষ্য দিয়ে যখন তারা এই কোর্ট চত্বর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখনই কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এখানে উৎসুক জনতা আছে, আমরা আত্মীয় স্বজন আছে, সবাই ক্রন্দনরত অবস্থা আছেন। আমরা যদি একজন তার বাবার সাথে একটু কথা বলতে চাই যে কেন, কিভাবে এই হত্যাকাণ্ড হচ্ছে, সকলেই আসলে হতবিহ্বল হয়ে পড়েছেন এবং এই মৃত্যুর ঘটনায় তারা কান্নাকাটি করছেন। কিভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনি কিছু জানতে পেরেছেন? কিভাবে, মানে কখন শুনলেন, কিভাবে শুনলেন? আমি শোনা পত্র চলে আসি 28 মিনিট আসি দেখি ডেড। মানে ও কি কোনো মামলায় সাক্ষ্য দিতে এখানে এসেছে? না, ও মামলার হাজিরা ছিল। তারপরে কি হয়েছে? তারপরে শুনেছি যে উপরেতে নামার পরে গুলি করেছে, দৌড় মারছিল, পেছনে গুলি করেছে শুনেছি। আমি জানি না, আমি ছিলাম না। মানে কি মামলায় সে হাজিরা দিতে এসেছিল, এরকম কিছু জানছেন? এটা যৌথবাণীর মামলা ছিল নাকি? মানে কোনো মাদক মামলা বা এই ধরনের কিছু? জানে না। আর ওর সাথে যে যুবক ছিল তার কি অবস্থা জানতে পেরেছেন? না, আমি জানি না তার অনেক কি হয়েছে, এখন আমরা কিছু জানতে পারিনি। মানে কি হয়েছে কোনো ধারণা করতে পারেন কারা এই ঘটনা করতে পারে? যে আমরা নিহত এক যুবকের বাবার সাথে কথা বলছিলাম, উনি আসলে হতবিহ্বল হয়ে পড়েছেন এবং উনি বলছেন যে সুনির্দিষ্ট কারণ উনি বলতে পারছেন না। তবে আমরা যেটা শুনেছি যে এই খুলনায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে। আমরা আরেকজনের সাথে যদি একটু কথা বলতে চাই, যে বিক্ষুব্ধ জনতা। কোনো কিছুই করতেছে না, আমাকে কোনো কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না, আমাকে জীবন শেষ, আমাকে আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। কোটার সামনে যদি নিরাপত্তা আমাদের না থাকে, আমরা ছেলেমেলে কিভাবে ছাড়বো? তাহলে দেশের আইন কানুন কেন হয়েছে, কেন কোর্ট জেলখানা হয়েছে, যে সেই জায়গায় যদি কোনো নিরাপত্তা না থাকে? কারা মেরেছে কোনো ধারণা করতে পারেন? আমরা কাউরে চিনি না। যারা এখানে অভিভাবক আছেন, যারা এখানে নিহত স্বজন আছে, তারা কিন্তু আসলে ক্রন্দনরত অবস্থা এবং তারা আসলে সুনির্দিষ্টভাবে কিছু বলতে চাচ্ছেন না। এখানে আইন শৃঙ্খলা র্যাব এসেছেন, পুলিশ এসেছেন, সবাই কিন্তু আসলে খোঁজার চেষ্টা করছেন যে আসলে কি একজন আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন, তারা আসলে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছেন না, তারা কথা বলতে চাচ্ছেন না। এবং এখানে পুলিশের সদস্যদের দেখেছে, কিন্তু এই মুহূর্তে তদন্তের স্বার্থে তারা কিছুই বলতে চাচ্ছে না। একজনের মরদেহ কিন্তু আত্মীয় স্বজনরা নিয়ে গেছে বাড়িতে, এবং আরেকজনের মরদেহ এই মর্গে আছে, এবং এই মর্গে যে লাশটি আছে সেটাও ময়না তদন্তের পরে এখান থেকে নিয়ে যাওয়া যাবে। এখানে চিকিৎসক এবং তারা দেখছেন। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। আশ্বাসে নয়, বরং বাস্তবায়নের রাজনীতিতেই বিশ্বাসী জামায়াতে ইসলামী, এমনটি মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রবিবার রাজধানীর মহাখালীতে বিএমআরসি ভবনে এক সেমিনারে এ কথা বলেছেন তিনি। ডক্টর শফিকুর রহমান আরও বলেছেন, আগামী 1 বছরের মধ্যে দেশের 100টি কমিউনিটি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করবে জামায়াতে ইসলামী। ক্ষমতায় না গেলেও এই কাজ তারা সম্পন্ন করবেন। তিনি আরও বলেছেন, বৈষম্যহীন সমাজ করতে চায় তার দল। আমরা ইনশাআল্লাহ সরকারে যাবো কি যাবো না, এটা আল্লাহ তাআলার ফয়সালা এবং জনগণের ভালোবাসার ব্যাপার। আমরা যাই না যাই, আগামী 1 বছরের মধ্যে আপনাদের প্রায়োরিটি বেসিসে 100টা ক্লিনিকে আমরা সোলার প্যানেল প্রোভাইড করব। প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ 17 জনের রায়ের জন্য আগামী 1 ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আর এর আগে গত 25 নভেম্বর ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য দিনটি ধার্য করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে
পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত 13 জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে তৎপর রয়েছে সরকার, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেছেন, এই সপ্তাহেই বেশ কটি মামলার তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ দাখিল করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় রবিবার জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে আনা হয়। মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। মামলার সাক্ষ্য গ্রহণ শুরু আগামীকাল। এর আগে অভিযোগ বাতিল চেয়ে করা ইনুর আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এদিকে চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষ্য নেয়ার দিন 8 ডিসেম্বর ঠিক করেছেন আদালত। ব্যক্তিগতভাবে যে সমস্ত যারা টপ কমান্ডার ছিলেন তাদের মামলাগুলো যেগুলো তদন্ত শেষ হয়েছে, এই সপ্তাহে আমরা আশা করছি কয়েকটি তদন্ত রিপোর্ট এবং ফরমাল চার্জ আদালতে দাখিল হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্তৃপক্ষের প্রধানদের সঙ্গে সমন্বয় সভা করবে নির্বাচন কমিশন। বিকেল 3টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এই সভা অনুষ্ঠিত হবে। এতে নির্বাচনের বিভিন্ন পরিকল্পনা, সমন্বয় ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হবে। আর এতে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা। এ সভায় মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পররাষ্ট্র সচিব সহ সরকারের 34টি আন্তঃমন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। দর্শক, সচিবালয়ের নতুন ক্যাবিনেট ভবনের 8 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, জানাবেন ঠিক কখন নাগাদ আগুনের সূত্রপাত হয়, জানতে পেরেছেন কিনা এবং এখনকার সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? নাফিস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন আছি, এটা হলো সচিবালয় ক্যাবিনেট ভবনের নতুন ক্যাবিনেট ভবনের যেটা 20 তলা ভবন, তার 19 তলায় আছি এবং এই ভবনের লিফটের অর্থাৎ 9 তলায় আগুনটি লেগেছে। দুপুর 2 মিনিটে এমনটাই বলছেন ওখানে যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা, এবং কিছুক্ষণ আগেই এখনই কথা বললেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা যিনি উপরে আগুন নেভানোর কাজে ছিলেন এবং এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, উনি এটাই জানিয়েছেন। তবে আগুনটা যারা কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন ওখানে, যেহেতু 9 তলায় আগুন, তারা বলছেন যে শর্ট সার্কিট থেকে লেগেছে, তারা তেমনটাই দেখছেন। কিন্তু এখনো ফায়ার সার্ভিস আসলে জানায় নেই যে আগুনটা আসলে কিভাবে লেগেছে, কি মানে কোত্থেকে লাগলো। তবে কোনো কর্মকর্তা বা কর্মচারী যারা ওখানে ছিলেন তাদের কোনো ধরনের ক্ষতি হয়নি। যখন আগুনের ধোঁয়াটা বের হচ্ছিল সেই সময় তারা সবাই নামতে পেরেছে সিঁড়ি দিয়ে। ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা কথা বলছেন আমাদের সাথে, তারা বললেন যে এখন উপরে আরও ফায়ার সার্ভিস কাজ করছে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা নিচে ছিলেন কর্মকর্তা কর্মচারী নেমেছিলেন, তারা আসলে উপরে উঠতেছে বলে মনে হচ্ছে। আমি একটু কথা বলতে চাচ্ছি যারা এখানে ছিলেন, একটু আগুন তো দেখেছেন, কিভাবে আগুন লেগেছে বলে? ওটা তো আমি জানি, আমি ওখানে ছিলাম না। আমি যখন আওয়াজ করছিল তখন দেখতেছি আওয়াজ লাগছে, সবাই তখন বাইরে আসতেছে, এই জন্য আগুনটা লাগতে আমি দেখিনি। আপনি তো আগুন লাগার ওখানে ছিলেন, কেমন দেখলেন? আমরা ওদিক থেকে দেখছি। একটু বলেন। লিফটের আটে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুন লেগেছে আর কি। ওয়ার্কশপের পাশে একটা অ্যাডজাস্টমেন্ট পড়ছে, পরে তারপর আগুনটা লেগেছে। লিফটের আটের মানে উত্তর পূর্ব মানে বাথরুমের মানে এলাকায় শর্ট সার্কিট থেকে লেগেছে বলে আপনারা দেখেছেন? হ্যাঁ, শর্ট সার্কিট থেকেই এটা মানে বাথরুমের একটা অ্যাডজাস্টমেন্ট, বাইরে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, প্যান্টটা পুরে গলে তারপর আগুনটা লেগেছে। এখন কি অবস্থা আগুন? এখন আগুন নিয়ন্ত্রণে আছে, আমরা দেখে আসছি। এইমাত্রই আমি নেমেছি এবং মানে সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। আপনারা এখন অফিস করতে পারবেন? যাবেন উপরে? হ্যাঁ, উপরে আমরা যাবো, এখন অফিস করতে পারবো ইনশাল্লাহ। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আপনাদের উপরে যাওয়ার কথা বলছে। আচ্ছা, এটাই আসলে জানলাম যে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা নিচে নেমে আসে তারা এখন উপরে যাবে। ধন্যবাদ ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে। রাজনীতি এখন ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। রবিবার নির্বাচন এবং গণভোটের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন ডক্টর বদিউল আলম। এ সময় সরকার এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, গেল 3টি নির্বাচনই ছিল জাতির জন্য একটি লজ্জাস্কর অধ্যায়। অনেকগুলো সুপারিশ আমরা করেছি, যেমন হলফনামা, সুজনের উদ্যোগে হলফনামার বিধান করা হয়েছে। এই হলফনামাগুলো যেন আরো পরিবর্তন করা এবং এগুলো যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই যদি করা না হয় তাহলে এটা ওই যে সে আবারও যা হয়েছে অতীতে তাই হবে। ঢাকায় কর্মরত পেশাদার সংবাদ কর্মীদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা।
সকাল ৯টায় ঢাকার সেগুন বাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে ১,৯৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বেশিরভাগ পদেই ভোট হচ্ছে, আর কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন তৌহিদুল ইসলাম মিন্টু, আবু সালেদ আকন, মুরসালিন নোমানী এবং রোকনুজ্জামান। আর সাধারণ সম্পাদক পদে লড়ছেন মাইনুল হাসান সোহেল, মইনুল আহসান ও মাহমুদুল হাসান। ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। রবিবার তেজগাঁও বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বিআরটিএর কর্মকর্তারা জানান, সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি বেকারদের দক্ষ করে গড়ে তোলাই মূল লক্ষ্য। আরও বলেন, সড়কের নিরাপত্তায় ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের আইন সম্পর্কে ধারণার পাশাপাশি চালকদের ভালো আচরণের প্রশিক্ষণ দিতে হবে। আমরা যারা গাড়ি চালনা করি তাদের আচার আচরণগত পরিবর্তন করা থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো আছে। তো এই সেক্টরটাকে আমরা যদি উন্নত না করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা স্লোপের দিকে যাবে। রাজধানীর নয়াপল্টনে ব্রিফ করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি, সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই, চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তো যাই হোক, এটাও মানে আমরা মনে করি যে দ্রুতই তিনি আরো সেরে উঠবেন, আরোগ্য লাভ করবেন, সুস্থ হয়ে উঠবেন। এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা। মানুষের এই প্রত্যাশার সাথে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং দলের নেতাকর্মীরাও আমাদেরও সেই প্রত্যাশা, আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন। যাই হোক, আমি আপনাদের সামনে আর কথা বাড়াবো না। আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এই স্থগিতের কথা আপনার জানালাম, কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল সারা বাংলাদেশে, বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টার আমাদের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, যেখানে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেইখান থেকে শুরু হতো আগামীকাল। এইটি রোড শো করে আপনার বিভিন্ন বিভাগে সেখানে এসে একটি সভা হতো। সেই সভার পর আবারও তার পরের দিন রোড শো করে আরেকটি বিভাগীয় শহরে সেই সভাটি হতো। যে বিশদ কর্মসূচিটি গতকালই দলের সংগ্রামী মহাসচিব আপনাদের কাছে উপস্থাপন করেছে। তো যাই হোক, উদ্যোগ ও পরিকল্পনা নিলেও রাজনৈতিক অসহযোগিতার কারণে বন রক্ষা ও সম্প্রসারণ করা সম্ভব হয় না, কেননা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে গেলেই বাধা আসে। রবিবার ফার্ম গেটে বিএজেএফ আয়োজিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুসংস্থানে বনায়ন শীর্ষক আলোচনা সভায় এমন অভিযোগ করেন বক্তারা। পূর্বাঞ্চলের ১৪০ একরের জমি বন তৈরির জন্য বন বিভাগকে দেওয়া হয়েছে। নগরায়ন ও অপরিকল্পিত আবাসনে দিনে দিনে অসুস্থ নগরীতে পরিণত হচ্ছে ঢাকা। আর পরিবেশ ঠিক রাখতে খোলা ও পরিত্যক্ত জায়গায় বনায়নের বিকল্প নেই বলে জানান বন কর্মকর্তারা। বাংলাদেশে এমন একটি পরিবেশ যেখানে এই অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও কিন্তু তিনটা অন্তরায় রয়েছে জলবায়ু এবং মানুষের জীবনযাত্রা এবং এনভায়রনমেন্টাল এফেক্টে। সেটা হলো যে এখানকার মূল্যবোধহীন মানুষ, যথার্থ বন্টন নীতির অভাব এবং যথার্থ নেতৃত্বের অভাব। বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিল। শুল্ক কমানো, এলসি জটিলতা দূর করে বিনিয়োগ বাড়াতে বাণিজ্য চুক্তি হচ্ছে আগামী 2 মাসের মধ্যেই। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌহিদুল ইসলাম জানিয়েছেন, চুক্তি হলে বাংলাদেশ থেকে পোশাক, ফার্মাসিউটিক্যালস সহ বাড়বে পণ্য রপ্তানি, নির্ভরতা কমবে মধ্যপ্রাচ্যের ওপর। এনইআইআর নীতি সংস্কার ও মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কাউরান বাজারে মানববন্ধন করেছেন মোবাইল বিক্রেতারা। আর এ সময় তারা বলেছেন,
সরকারকে ভ্যাট দিয়েই ব্যবসা করতে চান তারা, তবে ভ্যাট কমিয়ে বৈধভাবে তাদের ব্যবসা করার সুযোগ দিতে হবে। আনঅফিশিয়াল কিংবা গ্রে মার্কেটের সঙ্গে প্রায় 25,000 ব্যবসায়ী জড়িত। এদিন সারা দেশের সব মোবাইল ফোনের দোকানও বন্ধ রাখা হয়। আর এর আগে এই কর্মসূচির ডাক দেয় স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB। এফএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। পূর্ব তিমুরকে 5-0 গোলে হারিয়ে উড়ন্ত সূচনা পাওয়া বাংলাদেশের যুবারা টানা 4 ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। আর এরই মধ্যে তারা হারিয়েছে ব্রুনাই, শ্রীলঙ্কা ও শক্তিশালী বাহরাইনকে। এবার শেষ ম্যাচে টেবিল টপার চীনকে হারাতে পারলেই অনূর্ধ্ব-17 এফএফসি এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছে যাবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা, যেখানে টিম বাংলাদেশের বড় পরীক্ষা নেবে চীন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় 5:35। আর কিছুক্ষণ পরে শুরু হবে বিপিএল এর ক্রিকেটের দ্বাদশ আসরের নিলাম। এই বিষয়ে আমাদেরকে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হবেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, এবারের ড্রাফটে দেশি বিদেশি মিলে ঠিক কতজন ক্রিকেটার নিলামে উঠতে পারেন বলে জানতে পেরেছেন, জানাবেন। ধন্যবাদ আপনাকে। এবারে নিলামে প্লেয়ার লিস্টটা দেশি এবং বিদেশি মিলে প্রায় 400-র উপরে রয়েছে, কিন্তু সেখানে 6 দল এরই মধ্যে একাধিক ক্রিকেটার তারা নিয়েছেন এবং ক্যাপ্টেন কাদের করা হবে সেটা কিন্তু অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। এবং বাকি যেগুলো অপশনগুলো রয়েছে সেক্ষেত্রে দেশি বিদেশি মিলে প্রায় 70 থেকে 80 এবং 80-র উপরে প্লেয়ার কিন্তু দল পেতে পারেন। এর আগে যেহেতু 5টি দল ছিল যেখানে নোয়াখালী নতুন করে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্লেয়ার সংখ্যা বাড়বে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে 9 থেকে 10 জন প্লেয়ার বাদ পড়েছেন এবং তাদের কেন রাখা হয়নি। আমরা কিছুক্ষণ আগে বিপিএল এর দায়িত্বে যিনি রয়েছেন ইফতেখার মিঠু, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলেছেন যে প্রথম যে লিস্টে ছিল সেখানে তাদের নাম ছিল, কারণ তাদের কাছে তখন পর্যন্ত কোনো লেটার অথবা মেল আসেনি। এরপরে যখন দ্বিতীয় লিস্টে করতে তারা বাধ্য হয়, তার আগে তাদের মেলটা আসে এবং তারপরে বিজয়, তারপর মোসাদ্দেকদের বাদ দেওয়া হয়েছে। তবে তাদের সুযোগ রয়েছে যদি তারা নিজেদের প্রমাণ করে আবারও ফিরতে পারে, এবং সেই সুযোগটা তাদের দেওয়া হচ্ছে। যদিও বিজয়কে নিয়ে এরই মধ্যে ক্রিকেটারদের মধ্যে একটু অসন্তুষ্ট আছে এবং মোসাদ্দেকের নামটাও কিন্তু বলছিলেন যে ইফতেখার মিঠু, তিনিও কিন্তু অনেকটা সারপ্রাইজ হয়েছেন। তবে তাদের সুযোগ থাকবে বিপিএলে ফেরে, কিন্তু সেক্ষেত্রে তাদের যেটি করতে হবে নতুন করে আপিল করতে হবে, এবং আপিলে তারা যদি নির্দোষ প্রমাণ হয় সেক্ষেত্রে তারা বিপিএলে ফিরতে পারবেন। আগামী ডিসেম্বর থেকে বিপিএল শুরু হচ্ছে এবং 3টি ভেন্যুতে বিপিএল মাঠে গড়াবে। নতুন কোনো ভেন্যু তারা বাড়ানোর সুযোগ পায়নি, কারণ রাজশাহীতে তারা চেষ্টা করছে এবং রাজশাহীর সুযোগ সুবিধা খুব ভালো না বলে তারা রাজশাহীকে এবার বেছে নিতে পারেনি। তারপরে যাই হোক, আগামী মাসে থেকে বিপিএল এর দল বাড়ার সঙ্গে সঙ্গে ভেন্যু বাড়ার চেষ্টা করবে। ঠিক 4টা নাগাদ বিপিএল এর ড্রাফট শুরু হবে এবং তারপরে আমরা দেখতে পারবো লিটন দাস, সাইফুদ্দিন, শামীমদের ভাগ্য কোথায়, কোন দলের দিকে নির্ধারণ হয়। এই ছিল নাফিস আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। আরো সংবাদের বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।